প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। সাম্প্রতিককালে সরকারি দল বিএনপি উঠে পড়ে লেগেছে এ কথা প্রমাণ করবার জন্যে যে দল হিসেবে বিএনপি কতটা প্রগতিশীল। অন্যদিকে জামায়াত ইসলামী এবং এনসিপির মতো দলগুলো কতটা মৌলবাদী, কতটা ধর্মান্ধ। তো তারা একরকম উঠে পড়ে লেগেছে এটি প্রমাণ করবার জন্যে। আর সেই সুবাদে নেতৃস্থানীয়রা, বিএনপির নেতারা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে অন্যান্য নেতারা এই প্র্যাকটিসটি করে যাচ্ছেন। যখনই সুযোগ পাচ্ছেন তারা জামায়াত ইসলামী এবং এনসিপিকে আক্রমণ করে কথা বলছেন। তারা মৌলবাদী, তারা সন্ত্রাসী কার্যক্রম চালায়, তারা সন্ত্রাসে বিশ্বাস করে ইত্যাদি বিষয়গুলো প্রচার করবার চেষ্টা করছেন যখনই সুযোগ পাচ্ছেন। এর বাইরে আরেকটি বিষয় তো আছেই, ৭১ ইস্যু। যখন তখন ৭১ ইস্যুকে সামনে টেনে নিয়ে আসা হচ্ছে এবং সেটিকে কেন্দ্র করে এই দল দুটোকে ছোট করবার, বিশেষভাবে জামায়াত ইসলামীকে ছোট করবার প্রয়াস চালিয়ে যাচ্ছে। নিরলসভাবে চলছে এই কাজটি। তো এই তালিকায় সম্প্রতি যুক্ত হলেন আইনমন্ত্রী জনাব আসাদুজ্জামান। প্রিয় দর্শক শ্রোতা, আইনমন্ত্রী আসাদুজ্জামান আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদে সংসদ চলাকালীন সময়ের শুরুর দিকের কথা বলছি, বেশ কয়েকদিন কোনো কথা বলার সুযোগ পাননি। আইন মন্ত্রণালয়ের বিষয়গুলো বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তো আইনমন্ত্রী আসাদুজ্জামানকে মন খারাপ করে চুপ করে তাকিয়ে দেখা ছাড়া, শোনা ছাড়া তেমন কিছু করবার ছিল না। তো জনপরিসরে এটি নিয়ে বেশ আলাপ আলোচনা চলে, সমালোচনা হয়, কিছু গণমাধ্যম এটি লিখতে থাকে কোনো না কোনোভাবে। তো অবশেষে সালাউদ্দিন আহমেদ কথা বলা একটু কমিয়ে দিলেন, আইনমন্ত্রী কথা বলার সুযোগ পেলেন। তিনি দু চারটে কথা বলা শুরু করলেন, আর সেই কথার মধ্যে নিজের আত্মমর্যাদা এবং ব্যক্তিত্বকে জলাঞ্জলি দিয়ে এমন কিছু বক্তব্য রাখলেন যা আমাদের অবাক করেছে। তিনি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাটর্নি জেনারেল। প্রিয় দর্শক শ্রোতা, সেটি তো আমরা জানি। তার সময়েই তিনি অ্যাটর্নি জেনারেল থাকাকালে সেই সরকার ১৩৩টি অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করে। যে অধ্যাদেশগুলোর গুরুত্বপূর্ণগুলো অনেকগুলোই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিএনপি খারিজ করে দেয়, সেগুলো বাতিল করে দেয়। যেগুলো গুরুত্বপূর্ণ ছিল, যেগুলো পাশ করালে গণতন্ত্র সুসংহত হতো, দেশের মানুষের মানবাধিকার আরও জোরালোভাবে রক্ষিত হতো, অনেক কিছু হতো। আর বিএনপির জন্য একটু খারাপ ছিল বিষয়টি। খারাপ এই অর্থে, তাদের ক্ষমতা অতটা সুসংহত হতো না, জবাবদিহিতার পরিমাণটি বেড়ে যেত তাদের পক্ষ থেকে। আর এই বিএনপি এবং আওয়ামী লীগের মতো দলগুলো সেটি চায় না। তারা যখন ক্ষমতায় থাকে তারা নিরঙ্কুশ ক্ষমতা চায়, তারা অ্যাবসলিউট পাওয়ার চায়। আর আমরা জনগণ হিসেবে তখন উদ্বিগ্ন হই, কারণ আমরা জানি রাষ্ট্রবিজ্ঞানের সেই প্রাথমিক পাঠ, পাওয়ার করাপ্টস পিপল অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। ক্ষমতা মানুষকে দুর্নীতিপরায়ণ করে এবং চরম ক্ষমতা চরমভাবে দুর্নীতিপরায়ণ করে। তো এই বিষয়টি আমাদের জানা আছে, তাই আমরা উদ্বিগ্ন হই। তো যাই হোক, তো সেই আসাদুজ্জামান, যিনি ১৩৩টি অধ্যাদেশ জারি হলো যখন, তখন কিছু বলেননি, তার কোনো বক্তব্য ছিল না। বলা যায় তিনি ছিলেন একজন ছোট জগন্নাথ। কোনো বিষয়ে কোনো পর্যবেক্ষণ, কোনো বক্তব্য, কোনো মন্তব্য তার করবার দরকার হয়নি, অথবা তাকে কেউ জিজ্ঞেসই করেনি, বিষয়টি এরকম ছিল। তো এখন তিনি প্রথম অধিবেশনে বললেন যে অধ্যাদেশগুলোর অনেকগুলি অসাংবিধানিক, বেআইনি এবং এগুলো অনেক যাচাই বাছাই দরকার, এরকম বক্তব্য তিনি রেখেছেন। তো এটি তাকেই ছোট করেছেন তিনি নিজেই। তো আমার কথা হলো, অ্যাটর্নি জেনারেল হিসেবে সেই স্ট্যাটাস থেকে তার যদি অন্তর্বর্তীকালীন সরকারের জারিকৃত অধ্যাদেশগুলোর বিরুদ্ধে কথা বলার সুযোগ নাও থেকে থাকে, সেই ক্ষেত্রে তার উচিত ছিল যে এমন বেআইনি অসাংবিধানিক কতগুলো অধ্যাদেশ জারি হচ্ছে, আর আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে কিছুই করতে পারছি না, আমার বক্তব্য দিতে পারছি না, কিংবা আমার বক্তব্য তারা নিচ্ছে না। তার দরকার ছিল নীতিগতভাবে রিজাইন করা, কিন্তু তিনি রিজাইন করেননি। তিনি অ্যাটর্নি জেনারেল পদটি উপভোগ করেছেন, কিন্তু এখন এসে তিনি বলছেন সেই সরকারের গৃহীত কিংবা জারিকৃত অধ্যাদেশগুলো অসাংবিধানিক এবং অবৈধ এবং বেআইনি।
হাস্যকর বললে কম বলা হয়। যাই হোক, তো তারপর থেকে আমরা দেখছি তিনি গণভোটের বিরুদ্ধে কথা বলছেন, জুলাই সনদের বিরুদ্ধে কথা বলছেন, কোনো না কোনোভাবে প্রত্যক্ষে অথবা পরোক্ষে। গতকাল তিনি আবার দেখলাম তিনি যে বক্তব্য রাখলেন তার নিজ জেলা ঝিনাইদহের শৈলকুপা উপজেলায়, সেখানে তিনি যে বক্তব্য রাখলেন তাতে করে মনে হলো মৌলবাদের ভূত তার কাঁধে চেপেছে। এতদিন মৌলবাদের ভূতগুলো ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাঁধে এবং বিএনপির অন্যান্য নেতাদের কাঁধে, কিন্তু এখন দেখলাম আইনমন্ত্রীর কাঁধেও মৌলবাদের ভূত চেপেছে। গতকালই তিনি সেটি প্রমাণ করলেন। প্রিয় দর্শক শ্রোতা, সেটি ঘটেছিল শৈলকুপা উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে। সেই দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান চলছিল। সেখানে এক বক্তব্যে তিনি বলছিলেন, শৈলকুপার এই অঙ্গনের মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির নামে অপতৎপরতা চালাচ্ছে একটি শক্তি। এই অঙ্গনের সাবেক ছাত্র হিসেবে অনুরোধ থাকবে, আপনারা সচেতন হন। মৌলবাদ ও মাদকের গ্রাস থেকে এই সমাজকে রক্ষা করতে আপনারাই আমার সারথি। তো মৌলবাদের ভয় তাকে পেয়ে বসেছে, মৌলবাদের ভূত তার কাঁধে চেপেছে। তাই তিনি বললেন, মৌলবাদ এবং মাদক এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। নিশ্চয়ই মৌলবাদ এবং মাদকের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে, কিন্তু যদি সেটি ঘটে, মাদক কাণ্ড অহরহই ঘটছে, সেই সবের বিরুদ্ধে সীমিত হলেও সরকার কিছু ব্যবস্থাও কখনো কখনো নিচ্ছে। শেখ হাসিনাও লোক দেখানোর মতো হলে অনেক ব্যবস্থা নিতেন। আমি বিশ্বাস করি এই সরকার মাদক বিরোধী ব্যবস্থাগুলো আন্তরিকভাবেই নেবেন। বাট মৌলবাদের যে দুশ্চিন্তা তিনি করছেন যে মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রি হচ্ছে, কি হাস্যকর কথা। প্রিয় দর্শক শ্রোতা, মসজিদে কি উনি একাই যান নাকি অন্যরাও যান? সেখানে কোথায় কবে মসজিদে বেহেশতের টিকিট বিক্রি হলো? হ্যাঁ, তিনি জামায়াত ইসলামকে ইঙ্গিত করেছেন যে জামায়াত ইসলাম লোককে হয়তো বলছে যে জামায়াত ইসলামকে ভোট দিলে, জামায়াত ইসলাম দলটি করলে বেহেশতে যাওয়া যাবে, এটি তিনি মিন করছেন। কিন্তু আসলে কি তাই? বছর ভরে মসজিদগুলোতে এই আলাপের কোনো সুযোগ আছে? আপনার এলাকার, আপনি বাংলাদেশের যে এলাকার, কমেন্টে জানাবেন আপনারা এরকম পরিস্থিতি কি ফেস করছেন যে মসজিদে সারাক্ষণ বা যখনই সুযোগ হয়, যখনই লোকেরা মিলিত হচ্ছেন উপাসনা করবার জন্য, নামাজ পড়বার জন্য, সেখানে এরকম আহ্বান জানানো হচ্ছে যে একটি নির্দিষ্ট দল করলে, সেই দলের সদস্য হলে, মেম্বার হলে, সেই দলকে অর্থায়ন করলে আপনারা ব্যস্ত যাবেন। এই আলাপটি কি পাইকারিভাবে হচ্ছে? হওয়া সম্ভব? আমি তো মনে করি না। সব মসজিদ ভিজিট করা আমার পক্ষে সম্ভব হয় না, বাট দরকারও নেই। কমন সেন্স কি বলে? সাধারণ মুসল্লিরা কি এই বয়ান নেবেন? নেবেন না। দিনের পর দিন এই আলাপ চলতে পারে না। আর জামায়াত ইসলাম থেকেও নির্বাচনের আগেও এটি নিয়ে কথা হয়েছে, তারা প্রতিবাদ করেছেন। দু এক জায়গায় তাদের কর্মী পর্যায়ের কেউ হয়তো এমন ব্যাফাস কোনো কথাবার্তা বলে থাকতে পারেন। তারা ধর্তব্যের মধ্যে পড়ে না, যাদের কথা বলছি তারা তৃণমূলের একেবারেই কর্মী পর্যায়ের লোক। তো এরকম কেউ হয়তো এরকম অর্বাচীন কোনো মন্তব্য কোথাও করেছেন, যদি জামায়াতের পক্ষ থেকে সেটি খারিজ করা হয়েছে। এটি দলের কোনো সিদ্ধান্ত না। নেতৃস্থানীয় কেউ এই কথা বলেননি কোনোদিন যে জামায়াত ইসলামের সদস্য হলে, এই দলটি করলে ব্যস্তে যাওয়া যাবে, এরকম বয়ান তারা তৈরি করেননি। তো সেই মৌলবাদ, সেই ব্যস্তের টিকিট, সেই সব টেনে এনে তিনি আবার গতকাল কথা বললেন। তো আমি অবাক হলাম, তার কথা বলার মতো অনেক টপিক আছে। আইনমন্ত্রী হিসেবে কথা বলার টপিকের কোনো অভাব নেই। তিনি সেই সব নিয়ে কথা বলতে পারতেন, তার আশু করণীয়গুলো নিয়ে কথা বলতে পারতেন। তিনি অদূর ভবিষ্যতে কি করতে চান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাবার জন্যে, সাধারণ মানুষের সাহায্য চাইতে পারতেন, তাদের কাছে পরামর্শ চাইতে পারতেন। কিন্তু যা যা তিনি এই পর্যন্ত করেছেন সেগুলো ঠিক আছে কিনা সেগুলো সমর্থন চাইতে পারতেন। এইসব না করে তার মৌলবাদ নিয়ে এসছেন তিনি। আমি অবাক হলাম, এইটি কি করে আমাদের বড় সমস্যা হলো, কবে থেকে আমি তো বুঝতে পারিনি কখনো। তো আমি কখনো মৌলবাদের শিকার হইনি ব্যক্তিগতভাবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা হয়েছেন কিনা আমি জানি না, হলে কমেন্টে জানাবেন। কোথায়, কোন ফরম্যাটে, কোন ফর্মে হয়েছেন জানাবেন দয়া করে। তো এই আসাদুজ্জামান তার নিজের কাজ ফেলে রেখে তিনি এখন মৌলবাদ বিরোধী প্রচারণায় লিপ্ত আছেন। আচ্ছা, তো এখন থাম্বনেইলে আমি আরেকটি ছবি দিয়েছি হজরত মাওলানা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। চমৎকার মানিয়েছে তাকে টুপিটি এবং ইসলামিক গেট আপ, মার্শাল্লাহ বলতে হয়। তো তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছিলেন নির্বাচনের আগে গত ডিসেম্বরে 2025-এ। আর সেই বক্তব্য তিনি রাখছিলেন ঠাকুরগাঁও, তার নিজ জেলার সদর উপজেলার সালান্দর ইউনিয়নের মানব কল্যাণ পরিষদ প্রাঙ্গণে।
আলেম ওলামাদের সঙ্গে মত বিনিময়ে কথা বলছিলেন, বক্তব্য দিচ্ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তখনকার বিএনপি মহাসচিব এবং এখন বিএনপির মহাসচিব এবং এলজিআরডি বা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো সেই বক্তব্যে তিনি কি বলছিলেন আমি একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে। তিনি বলছিলেন, কোরআন সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ বিএনপি। একবার ভেবে দেখুন, বিএনপি এখন ইসলামী দল হয়ে গেছে। তারা বলছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন 25 ডিসেম্বর 2025, গুগল করলে পেয়ে যাবেন অসংখ্য দৈনিকে। আচ্ছা, কোরআন সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ বিএনপি, তার বক্তব্য অত্যন্ত গোছানো, সুনির্দিষ্ট শব্দচয়ন সঠিক, প্রাসঙ্গিক, বাক্যটি চমৎকার, সুগঠিত। আচ্ছা, তিনি আর কি বলেছেন? তিনি আরও বলেছেন, এই দেশে 95% মানুষ মুসলিম, তাই আমরা অঙ্গীকারাবদ্ধ কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন প্রণয়ন করা হবে না। প্রিয় দর্শক শ্রোতা, এখন দেশে যে আইন আছে সেই আইন কি কোরআন সুন্নাহ ভিত্তিক আইন? কিংবা ভবিষ্যতে বিএনপিকে যদি কোনো আইন প্রণয়ন করতে হয় সেগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক আইন হবে? তারা সেটা করবেন এটি আপনাদের মনে হয়? তাহলে নির্বাচনের আগে ডিসেম্বর মাসে 2025-এর এই বক্তব্য কেন? মাথায় হঠাৎ করে এত চকচকে টুপি কেন? ইসলামিক গেট আপ কেন? ধর্মকে বিক্রি করা, ধর্মপরায়ণ মুসলমানদের অনুভূতিতে আঘাত করে ভোট আদায় করা, তাদের কাছে যাওয়া আরও বেশি করে। তো তারা নিজেরা এই কাজে লিপ্ত আছেন। কি করে তারা জামায়াতকে এবং এনসিপিকে ছোট করে কথা বলেন এবং সারাক্ষণ তাদের মধ্যে মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস এসব খুঁজে বেড়ান? এই দুটো বিষয় কি মিলছে? কমেন্ট করে জানাবেন। স্ববিরোধিতার মাত্রা থাকতে হয় একটি, কোনো মাত্রায় এটি পড়ে না, একেবারে অমিত্রাক্ষর ছন্দ, কোথাও মিলছে না কিছু। দুঃখজনক বিষয়টি। তো বিএনপিকে একটু মনে করিয়ে দিতে চাই, 2017-র 25 জানুয়ারি কানাডার একটি ফেডারেল কোর্ট বাংলাদেশি এক পলিটিক্যাল অ্যাসাইলাম সিকার মোহাম্মদ জুয়েল হোসেন গাজী, সেই জুয়েল হোসেন গাজীর পলিটিক্যাল অ্যাসাইলাম নামঞ্জুর হয় কানাডার একটি ফেডারেল আদালতে। আর পর্যবেক্ষণে বিচারক বলেছিলেন বিএনপি একটি সন্ত্রাসী দল। 2017-র 25 জানুয়ারি। তো কেন বলেছিল? কারণ তখনকার পত্রিকা যদি আমরা ঘাটাঘাটি করি, গণমাধ্যম, বিএনপির বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এরকম এসেছিল যে তারা জঙ্গিবাদ উস্কে দিচ্ছে, ধর্মান্ধতা উস্কে দিচ্ছে, সন্ত্রাস উস্কে দিচ্ছে, এরকম অভিযোগ কিন্তু অসংখ্য এসেছিল। যদিও সবগুলো অভিযোগ সত্যি ছিল না, বাট কিছু হলেও প্রাসঙ্গিকতা সে অভিযোগগুলোর পেছনে ছিল। আর না হলে কানাডার আদালত কোনো রকম প্রমাণাদি ছাড়া, কোনো রকম ক্লু ছাড়া, সূত্র ছাড়া এরকম একটি পর্যবেক্ষণ দেয়নি। তো বিএনপির আগে নিজেকে সরে আসতে হবে, আর আগে প্রমাণ করতে হবে তারা কোন ধরনের দল। তারা কি প্রগতিশীল রাজনীতি করে? সেটিও বলতে হবে যে আমরা একটি প্রগতিশীল দল। তারা কি মিলিয়ে মিশিয়ে রাজনীতি করে? যখন দরকার ধর্মকে ব্যবহার করা, যখন দরকার আবার ছুঁড়ে ফেলে দেওয়া এবং ধর্মকে কেন্দ্র করে অন্যদের ছোট করা, আঘাত করা, দুর্বল করবার চেষ্টা করা, এই রাজনীতি? সেটিও পরিষ্কার করতে হবে। ধোঁয়াশার মধ্যে আমাদের রাখলে চলবে না। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন, সঙ্গে থাকবেন।